আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান নয়, সৌদি আরবের তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধে অংশ নেবে না ব্রিটেন, ট্রাম্প বললেন এমনটা হবে ভাবিনি। লেবাননের বিভিন্ন স্থানে স্থলবাহিনী মোতায়েন ইসরায়েলের। ইরান হামলার পর বন্ড অফ পিস ছাড়ার আহ্বান পাকিস্তানকে। শয়তানের বিরুদ্ধে লড়ছে ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান নয়, বরং সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে এবং এই ঘটনার সাথে ইসরায়েলের নাম জড়িয়ে যাওয়ায় আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা সবাই জানি যে বিগত বেশ কয়েক মাস ধরে ইসরায়েল এবং ইরানের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ এবং পাল্টাপাল্টি উত্তেজনার খবর আন্তর্জাতিক মিডিয়ার প্রধান শিরোনাম হয়ে আসছিল, যার ফলে বিশ্লেষকরা ধারণা করছিলেন যে কোনো মুহূর্তে হয়তো ইরানের কোনো গুরুত্বপূর্ণ সামরিক বা পারমাণবিক স্থাপনায় বড় ধরনের কোনো অভিযান চালানো হতে পারে। কিন্তু হঠাৎ করেই যখন স্যাটেলাইট ইমেজ এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের ভিত্তিতে জানা গেল যে হামলার লক্ষ্যবস্তু ইরান ছিল না, বরং সৌদি আরবের অত্যন্ত সুরক্ষিত একটি তেল শোধনাগারে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, তখন বৈশ্বিক কূটনীতিতে এক নতুন সমীকরণের সৃষ্টি হয়েছে। এই ঘটনাটি শুধুমাত্র দুটি দেশের মধ্যকার কোনো সাধারণ বিষয় নয়, বরং এর সাথে সরাসরি জড়িয়ে আছে গোটা বিশ্বের অর্থনীতি। কারণ সৌদি আরব হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল রপ্তানিকারক দেশ এবং তাদের তেল শোধনাগারে যে কোনো ধরনের বিঘ্ন ঘটার অর্থ হল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম রাতারাতি বৃদ্ধি পাওয়া। ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই খবরের রেশ ধরে আন্তর্জাতিক শেয়ার বাজার এবং তেলের বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানাগুলোর উৎপাদন খরচের ওপর। বিশ্লেষকরা মনে করছেন যে এই হামলার পেছনে হয়তো কোনো গভীর কৌশলগত উদ্দেশ্য লুকিয়ে আছে, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে নতুন করে অবিশ্বাস এবং দূরত্বের সৃষ্টি করতে পারে। সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে বিগত কয়েক বছর ধরে যে এক ধরনের অঘোষিত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া চলছিল, বড় ধরনের সংঘাতে বা যুদ্ধে সরাসরি অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ব্রিটেন। আর যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তে চরম বিস্ময় প্রকাশ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি কখনোই ভাবেননি ব্রিটেন এমন একটি সিদ্ধান্ত নিতে পারে। ঐতিহ্যগতভাবে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব যে বিগত কয়েক দশক ধরে বিশ্বের যে কোনো বড় ধরনের সামরিক বা কৌশলগত পদক্ষেপে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, তা সে উপসাগরীয় সংকট হোক বা অন্য কোনো আন্তর্জাতিক ইস্যু। ওয়াশিংটনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে লন্ডন সবসময় প্রথম সারিতে থেকেছে। কিন্তু বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনীতি এবং ইউরোপের সামগ্রিক অস্থিতিশীলতার কথা মাথায় রেখে ব্রিটিশ সরকার এবার একটি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে, যা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ভেতরেও এক ধরনের নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্রিটিশ নীতি নির্ধারকরা হয়তো মনে করছেন যে তাদের দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, মুদ্রাস্ফীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের যে ঊর্ধ্বগতি, সেই পরিস্থিতিতে দেশের বাইরে নতুন করে কোনো সংঘাতে জড়িয়ে পড়া বা সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা কোনোভাবেই যৌক্তিক হবে না। তাছাড়া দেশের সাধারণ জনগণও আর চাইছেন না যে তাদের ট্যাক্সের টাকায় ভিন দেশে কোনো উত্তেজনা বা সামরিক অভিযান পরিচালিত হোক। আর গণতান্ত্রিক সরকার হিসেবে জনমতের এই প্রতিফলন ঘটানোই যুক্তরাজ্যের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের এই বিস্ময় প্রকাশের পেছনেও রয়েছে তার নিজস্ব রাজনৈতিক দর্শন। লেবাননের সীমান্ত পরিস্থিতি নিয়ে এই মুহূর্তের সবচেয়ে উদ্বেগজনক খবরটি হচ্ছে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে তাদের স্থলবাহিনী মোতায়েন করতে শুরু করেছে, যা ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছিলাম যে ওই অঞ্চলে মূলত আকাশপথে বিভিন্ন ধরনের নজরদারি এবং আদান প্রদান চলছিল, কিন্তু হঠাৎ করে স্থলবাহিনীর এই মুভমেন্ট বা সৈন্য সমাবেশের কারণে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন একটি মাত্রা পেয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলো, যেগুলো ব্লু লাইন বা জাতিসংঘ নির্ধারিত সীমানার কাছাকাছি অবস্থিত, সেখানে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং অনেকেই নিজেদের ঘরবাড়ি ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ের সন্ধানে রাজধানী বৈরুত বা অন্যান্য উত্তরের শহরগুলোর দিকে পাড়ি জমাচ্ছেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের এই স্থলবাহিনী মোতায়েনের মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য যে কোনো ধরনের অনুপ্রবেশ বা হুমকিকে শক্ত হাতে প্রতিহত করা। কারণ বিগত কিছুদিন ধরে ওই সীমান্ত এলাকাগুলোতে এক ধরনের অস্বাভাবিক উত্তেজনা বিরাজ করছিল। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই স্থল অভিযান বা সৈন্য সমাবেশ অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ ইতিহাসে আমরা দেখেছি যে যখনই লেবানন এবং ইসরায়েলের সীমান্তে স্থলবাহিনীর সরাসরি উপস্থিতি ঘটে, তখনই তা দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত জটিল একটি পরিস্থিতিতে রূপ নেয়, যা থেকে বেরিয়ে আসা খুব একটা সহজ হয় না। ইরানকে কেন্দ্র করে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনার পর পাকিস্তানকে আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ জোট বা বোর্ড অফ পিস ছাড়ার জন্য চারদিক থেকে ব্যাপক আহ্বান জানানো হচ্ছে। পাকিস্তান ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানে রয়েছে যা অত্যন্ত কৌশলগত এবং স্পর্শকাতর, কারণ তাদের একদিকে রয়েছে ইরান এবং অন্যদিকে আফগানিস্তান ও ভারত, যার ফলে মধ্যপ্রাচ্য বা মধ্য এশিয়ার যে কোনো রাজনৈতিক বা কৌশলগত পরিবর্তন সরাসরি ইসলামাবাদের ওপর প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে ইরানের সাথে সম্পৃক্ত যে আঞ্চলিক উত্তেজনাগুলো সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্ররা মনে করছেন যে এই মুহূর্তে পাকিস্তানের উচিত তাদের কূটনৈতিক অবস্থান আরও স্পষ্টভাবে পরিষ্কার করা। বোর্ড অফ পিস বা শান্তিরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য গঠিত এই ধরনের আন্তর্জাতিক ফোরামগুলোতে পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু যখনই প্রতিবেশী কোনো দেশের সাথে আন্তর্জাতিক মহলের চরম তিক্ততা বা সংঘাতের সৃষ্টি হয়, তখন সেই জোটের ভেতরে থাকাটা পাকিস্তানের জন্য এক ধরনের কূটনৈতিক ভারসাম্য রক্ষার বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। অনেকেই দাবি করছেন যে যেহেতু এই অঞ্চলে ইরানকে ঘিরে এক ধরনের নতুন মেরুকরণ তৈরি হয়েছে, তাই পাকিস্তানের উচিত এই জোট থেকে নিজেদের সরিয়ে নিয়ে একটি সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান গ্রহণ করা, যাতে করে তারা কোনো বিশেষ পক্ষের হয়ে কাজ করছে এমন অভিযোগ না ওঠে। ইরানের সাম্প্রতিক কিছু মন্তব্য এবং তাদের আদর্শিক অবস্থান, যেখানে তারা জোরালোভাবে দাবি করছে যে তারা কোনো সাধারণ শক্তির বিরুদ্ধে নয়, বরং সরাসরি শয়তানের বিরুদ্ধে লড়ছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যখন কোনো দেশ এই ধরনের চরম রূপক বা ধর্মীয় ও আদর্শিক ভাষা ব্যবহার করে, তখন বুঝতে হবে যে তারা তাদের দেশের অভ্যন্তরীণ জনগণকে মানসিকভাবে ঐক্যবদ্ধ করার পাশাপাশি বহির্ভূত বিশ্বের কাছে একটি অত্যন্ত কড়া বার্তা দিতে চাইছে। ১৯৭৯ সালের পর থেকে আমরা যদি ইরানের রাজনৈতিক এবং আদর্শিক ইতিহাস বিশ্লেষণ করি, তাহলে দেখব যে তারা সবসময় বৈশ্বিক আধিপত্যবাদ এবং তাদের উপর চাপিয়ে দেওয়া বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলে এসেছে, এবং এই ধরনের আধিপত্যবাদী শক্তিগুলোকেই তারা রূপক অর্থে এই ধরনের শব্দ দিয়ে আখ্যায়িত করে থাকে। বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের যে সামগ্রিক পরিস্থিতি, যেখানে একদিকে অর্থনৈতিক অবরোধ এবং অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত ও আঞ্চলিক আধিপত্য নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে, সেখানে ইরানের এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলেছে। ইরানের শীর্ষ নেতারা মূলত বোঝাতে চাইছেন যে তারা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তা শুধুমাত্র কোনো ভূখণ্ড বা সম্পদের জন্য নয়, বরং এটি তাদের নিজস্ব আদর্শ, সংস্কৃতি এবং অস্তিত্ব রক্ষার একটি লড়াই।